আমি আমার বাসায় এটা কাউকে বলিনি, কারণ বললে ওরা অনেক টেনশন করবে। আমি একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি দেখি যে আমি দাঁড়াতে পারছি না। ক্যামেরাটা যখন অফ হয়ে যায় তখন কি এই ঝগড়াঝাটিটা সেম থাকে, নাকি তারা হাতে হাত বুকে বুক মিলিয়ে চলে যায় বাড়ি? নারী প্রশ্নে জামাতের যে স্ট্যান্ড সেটা ক্লিয়ার না। নবীজি বলেছিলেন যে আমি যুদ্ধের সময় আমি যেদিকে তাকিয়েছি আমি উম্মে আম্মারাকে দেখেছি। জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু? গত 15 বছর জামাত ইসলামী নিপীড়িত হওয়া ছাড়া আসলে কি করেছে? তারা নিপীড়িত হয়েছে, বিএনপিও নিপীড়িত হয়েছে। আপনার ব্যাপারে একটা অভিযোগ আছে যে আপনার শোগুলো নিরপেক্ষ না, আপনি একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধিত্ব করে আচ্ছা, তাসনিম জারারা কেন আসলে যখন শুরুতেই এই সমালোচনাটা হচ্ছিল যে এনসিপি জামাতের বি টিম, তখন তারা এটা থামাতে ব্যর্থ হয়েছিলেন, সে কি চেষ্টা করেছিলেন কিনা? বাংলাদেশের পলিটিক্যাল টক শোতে এখন তো আমরা অনেক নারী উপস্থাপিকাদেরকে দেখি। কাজী জেসিন, যিনি 2006-এ প্রথমবার বাংলাদেশের পলিটিক্যাল টক শোতে অ্যাজ আ ফিমেল হোস্ট নিজের ডেবিউ করেছিলেন, তাকে পাড়ি দিতে হয়েছে অনেক লম্বা স্ট্রাগল পিরিয়ড। এই সব কিছুর গল্প আজকে আমরা তার থেকে শুনবো। এছাড়াও শুনবো কারেন্ট সিচুয়েশন বা কনটেক্সটে তার অপিনিয়ন। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। লেটস স্টার্ট। জেসিন আপু, আপনাকে স্বাগত স্পিক উইথ রশিদে। আমি নর্মালি যেটা করি, আমার গেস্টদের ইন্ট্রোডাকশনটা আমি পরে শ্যুট করি আলাদা করে, এটা হয়তো অনেক অডিয়েন্স বুঝে বা অনেক অডিয়েন্স বুঝে না, বাট আজকে আপনার ইন্ট্রোডাকশনটা আমি আপনার সামনাসামনি দিব, কারণ আমার খুব কম গেস্টই আছে যাদের ইন্ট্রোডাকশন আমার সামনাসামনি দিতে আসলে এত ভালো লেগেছে। ইউ হ্যাভ আ ভেরি গুড পোর্টফোলিও। থ্রু মাই রিসার্চ টিম আমি অনেকগুলো পয়েন্ট জড়ো করেছি একসাথে, আমি একটা একটা করে বলবো। আমি যদি ভুল করি কারেক্ট মি, ওকে? অফকোর্স। সো আপনি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিয়া থেকে লিডারশিপ অ্যাজ সাস্টেনেবিলিটির উপরে মাস্টার্স করেছেন। আপনি একজন পোয়েট, কলামিস্ট। আপনি আমেরিকাতে আইটি ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে আপনি ফেলো হিসেবে আছেন। আপনি যমুনা টেলিভিশনে হেড অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন অনেকদিন। এবং যেটা একদমই খুবই পায়োনিয়ার একটা পয়েন্ট, 2006-এ আপনি ফার্স্ট এভার বাংলাদেশি ফিমেল পলিটিক্যাল টক শো হোস্ট। হ্যাঁ, আমার মনে হয় সবগুলো ঠিক আছে। Am I right? Yep. সো ওকে, তাহলে আজকের কনভারসেশনে ঢুকে যাই। অফকোর্স, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। লেটস Okay. স্টার্ট। আমার এই পডকাস্টে সাধারণত যারা আসেন তারা পলিটিক্যাল পার্সোনালিটি আসেন, সবাই আসলে বক্তা। এবং আজকে আমি একজনের সাথে পডকাস্ট করছি যিনি আসলে প্রচুর মানুষের ইন্টারভিউয়ার এবং প্রচুর মানুষকে অনেক প্রশ্ন করেন। সো আমি মনে হয় আজকে অন্যান্য এপিসোডের চাইতে একটু নার্ভাস। ধন্যবাদ রাশিদ ইনভাইট করার জন্য। নার্ভাস হওয়ার কিছু নয়, মানে আমরা যেভাবে কথা বলি গল্প করি সেভাবেই তো আসলে কথা বলবো। সো নাথিং টু বি অ্যাবাউট ইট। এবং আপনি মানে প্রশ্ন, আমি তো অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করি, আজকে আপনি প্রশ্ন করা মানুষ, আপনার থেকে আমরা শুধু আজকে উত্তর শুনবো, এটাই আজকে শোয়ের মজা মনে হয় এটাই। আপু, শুরুতে একটু জানতে চাই, আপনি বাংলাদেশের টেলিভিশন জগতে অনেক বছর ধরে আসলে টকশো হোস্ট করছেন, টকশো সঞ্চালনা করছেন। একদম শুরু থেকেই শুরুটা করি, তারপর আমরা সমসাময়িক বিষয়ে যাব। মিডিয়াতে কিভাবে আসা, কিভাবে আপনার যাত্রা শুরু, কত সালে, কেমন করে, কোন শো দিয়ে একটু যদি বলতেন। ওকে, আমার কিভাবে মিডিয়াতে আসা? আমি তো আসলে পর্দার পেছনে কাজ করতাম আগে, মানে আমি পত্রিকায় লেখালেখি করতাম। খুব অল্প বয়সে আমি লেখালেখি শুরু করি। একসময় লিটল ম্যাগে লিখেছি, তারপর দৈনিক পত্রিকাগুলোতেও ফ্রিল্যান্সিং করেছি। আমার দেশে কাজ করেছি একসময়ে। এরপর পর্দার যে কাজগুলো সেটাই দেখা গেল যে আমি পর্দার কাজটা যখন শুরু করলাম তখন দেখা গেল যে আমার ওই পেছনের বিষয়টা খুবই আড়াল হয়ে গেল। হ্যাঁ, হয় কি, ওয়েন ইউ ওয়ার্ক সারাদিন ধরে একটা সেক্টরে, মানুষ কিন্তু এটা জানে না, কিন্তু পর্দায় এসে যেই কাজটা করে মানুষ ওটাই বেশি জানে। সো এইভাবেই মানুষ আসলে আমাকে, যখন আমি হোস্টিং শুরু করি তখন সাধারণ মানুষ ধরে নেয় যে আমি শুধু বোধহয় হোস্টিংটাই করি, এর বাইরে বোধহয় আমার আর কোনো পরিচয় নাই, কোনো কাজ করে নাই। আমি নিউজ এডিটর হিসেবে কাজ করেছি, আমি প্রোগ্রামের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ডিপার্টমেন্ট লিড করেছি। সো আরও অনেকগুলো জায়গা আছে আমি কাজ করেছি পর্দার পেছনে, সেগুলোর বাইরেও মানুষ হোস্ট হিসেবে যায়। নাথিং রং ইন ইট, মানে সবাই সব কিছু জানতেই হবে এমনটা জরুরি না। নিজের কাজ করে তৃপ্তি পাওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? অবশ্যই। একদম সঞ্চালক হিসেবে প্রথম ক্যামেরার সামনে কত সালে আসলেন এবং কোন শো দিয়ে? কোন শো দিয়ে? আজ পলিটিক্যাল টক শো আমি শুরু করি হচ্ছে 2006 সালে, যখন আসলে পলিটিক্যাল টক শো করা একজন নারীর জন্য এটা মানুষ সহজে নিতে পারতেন না, ওরকম একটা সময় আমি পলিটিক্যাল টক শো করি। আমাদের নারী রিপোর্টার্স ছিলেন কিন্তু ফিল্ডে, কিন্তু পলিটিক্যাল টক শো করা সেই জায়গাটায় কাজ যখন করি তখন অনেকেই এটা
খুব একটা মানে ওয়েলকাম করেননি, ভালোভাবে নেননি। এমন অনেকে আছে যে গেস্ট যাদেরকে ইনভাইট করতাম, উনি এসে হয়তো এসে একটু ভ্রু কুঁচকে বলতো যে, "ও আচ্ছা ও।" আর তখন যথেষ্ট বয়স কম ছিল, ২০০৬ সাল। সো অল্প বয়সী, তাও আবার একজন নারী ইন্টারভিউ করবে। অনেকে অস্বস্তি বোধ করতেন, বিশেষ করে সিনিয়র পলিটিশিয়ানরা আরকি। আচ্ছা, সো এটা ২০০৬ সালের শুরুতে আমি শুরু করি। শুরুর আচ্ছা। দিকে শুরু করি পলিটিক্যাল টক শো। আর এখন তো দেখা যায় অনেক চ্যানেলেই অনেক নারী উপস্থাপিকা এবং পুরুষ উপস্থাপিকাও আছেন এবং বয়সটাও এখন আর কোনো সমস্যা না। অনেক টক শো, অনেক হোস্ট এবং প্রচুর আসলে দেখার মাধ্যম, প্রচার মাধ্যম, প্রচুর মানুষজন যান গেস্টে। তো ওই সময়ে তো বাংলাদেশের পলিটিক্যাল এনভায়রনমেন্টটা এখনকার মতো এতটা এক্সপোজার ছিল না। এখন যেমন আমাদের সবার কাছে সোশ্যাল মিডিয়া, আমরা কিছু একটা হলো, আমরা ফোনে দেখে ফেললাম সাথে, সাথে। গুজব তো আছেই, সাথে নানান সমালোচনা, আলোচনা। বাট ওই সময় টেলিভিশন ছিল একটা মাধ্যম কাজ করার এবং ওই সময় ওই একটা মাধ্যমেই মানুষ আসলে পলিটিশিয়ানদের চেহারা দেখতো, কথা শুনতো। ওই সময় হাইপটা কেমন ছিল টিভি টক শো? ভীষণ অন্যরকম ছিল তখন। তখন তো পলিটিক্যাল টক শোজ মানুষ আসলে খুব বেশি, যেহেতু অ্যাজ ইউ সেড অনেক বেশি ছিল না। চ্যানেলও এখন যেরকম অনেক চ্যানেলস, তখন তো এত চ্যানেল ছিল না আমরা যখন কাজ করেছি। সেই জায়গা থেকে মানুষের দর্শক অনেক রেসপন্সটা অনেক বেশি ছিল আরকি। এখন যেমন ১০টা কাজ করলে বা ২০টা কাজ করলে যেরকম রেসপন্স পাওয়া যায়, তখন একটা কাজেই ওরকম রেসপন্স পাওয়া যেত বলে আমার কাছে মনে হয়। রাস্তাঘাটে চলার সময়ও টের পেতাম যাদের সাথে দেখা হতো, অপরিচিত মানুষজন কে কী দেখছে, তাদের অ্যাপ্রিসিয়েশন, তাদের ক্রিটিসিজম সবকিছুই আমরা ওটা ফেস করতাম আরকি। ওয়েল এখনও আমরা একটা ফেস করি, কিন্তু সেটা ডিফারেন্ট মিডিয়ামে, রাইট? এখন এই অনলাইন আসাতে সেটা মানে নতুন একটা বৈচিত্র্য অ্যাড করেছে আমি বলব। আগের রেসপন্স অনেক বেশি ছিল, ট্রু। চ্যানেল কম হওয়ার জন্য হয়তো ছিল, এবং অনলাইন মিডিয়াতে এখন আমরা যত ওই যে পডকাস্ট তুমি করছো বা এরকম আরও অনেকে অনেক মানে শোজ করছে, রাইট? রাইট। বা কথা বলছে, সেটার জন্য অনেক কন্টেন্ট চলে আসছে মানুষের সামনে। মানুষ অনেক কিছুর মধ্যে হয়তো একটি শো দেখছে, যেটা আসলে গুরুত্বপূর্ণ। সব শোই গুরুত্বপূর্ণ, আমি কোনো শোকেই খাটো করে দেখছি না এখানে। কিন্তু শেয়ারটা কমে যাচ্ছে, রাইট? ভিউয়ারশিপের শেয়ারটা কমে যাচ্ছে। কিন্তু রেসপন্সের দিক চিন্তা করলে তখন তো আমরা শুধু অফলাইন রেসপন্সটা পেতাম, রাইট। তাই না? এবং খুবই জেনুইন রেসপন্স পেতাম। এখন আমরা কিন্তু অনলাইন রেসপন্স হ্যাঁ। পাচ্ছি। কি হচ্ছে এখন, অনলাইন রেসপন্সের মধ্যে তো একটা বাবল ক্রিয়েটেড হচ্ছে এবং তুমি সত্য কোনটা মিথ্যা কোনটা তুমি বুঝতে পারছো না। সত্য এবং মিথ্যার মাঝে মানুষ বাস করছে এবং যে কাজ করছে সেও কিন্তু বুঝতে পারছে না যে আমি যে কাজটা করছি সেটা কি আমি আসলে মানুষের জন্য করছি, ঠিক আছে, আমি সাধারণ মানুষের জন্য করতে চাইছি, কিন্তু আমি কি রাইট ট্র্যাকে আছি নাকি আমিই আসলে ভুল করছি? মানে অনলাইনের এই যে ক্রিটিসিজম যেটা সামনে আসছে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর, মানে কি বলবো, এনি জার্নালিস্ট অর যারা কাজ করছে তাদের জন্য। কারণ ওই তো মানে তুমি সত্য মিথ্যার মাঝামাঝি চলে আছো আর কি, তুমি বুঝতে পারছো না কোনটা সত্যি কোনটা মিথ্যা। ট্রু। গেস্টদের সাথে এক্সাইটিং এক্সপেরিয়েন্স নিয়ে তো কথা শুনবো। তার আগে একটু বলি যে যখন যেটা বললেন যে ওই সময় অফলাইনে মানুষজনের রেসপন্স পেতেন, কোনো ইন্টারেস্টিং বা মজার ইনসিডেন্ট যে কাল রাতে টকশো করলাম, আজকে সকালে আমাকে একজন দেখে এটা বললো, এমন কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করা যাবে? খুব মজার একটা এক্সপেরিয়েন্স, কখনো কোথাও বলিনি। এটা Please. আসলে বলা ঠিক হবে কিনা তাও জানি না। আচ্ছা, বলি খানিকটা। অনেক এরকম আছে, অনেকেই আছে সামনাসামনি একদম দেখা করার জন্য চলে আসতো, প্রতিষ্ঠানে চলে আসতো। এরকম একটা সময় একদিন আমি কাজ করছি, ওদিন আমার শিফটে আমার কাজ করতে হয়েছে। তখন আমি জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করি। এটা চ্যানেল 1 এর ঘটনা। এরপর আমি আমার শো করেছি। তারপর রাতের কাজও ছিল আরকি। চলে আসার আগে তখন আমাকে সারাদিনই আমার যে অ্যাসোসিয়েট ছিলেন আমার সাথে, সে বলছেন যে আমার সাথে একজন দেখা করার জন্য ওয়েট করছে। মানে সারাদিন ধরে? সারাদিন না, দুপুরে আমাকে ফার্স্ট বললো এটা, যে বসে আছে। আমাকে প্লিজ বলো আজকে পারবো না। হ্যাঁ, কে, নাম কি? যখন আমি শুনেছি যে আমি অপরিচিত কেউ একজন আমার সাথে উইদাউট আস্কিং মি চলে এসেছে, আমি বললাম তুমি এটা শুনে নাও, কী প্রয়োজন পরে আমি কথা বলবো, ডিটেলটা রাখো। তো আচ্ছা বলছি। এরপর সে আবার আমাকে বিকেলে এসে বলছে, ওই ভদ্রলোক তো ছেলেটা না বসেই আছে, আপনার সাথে কথা বলতে চায়। আমি আজকে পারবো না, তুমি একটু বুঝিয়ে বলো, আজকে পারবো না। কারণ আমার হচ্ছে তখন রেকর্ডিং, আমার গেস্টরা ওয়েট করছে। তখন ইউ আন্ডারস্ট্যান্ড যে তোমার কাছে তখন তোমার প্রোগ্রামের রেকর্ডিং বা কাজ ইম্পর্টেন্ট, নাকি তুমি একজন মানে অপরিচিত মানুষ যাকে তুমি চিনো না, সে কী বলতে চায়, তুমি তার সাথে এখন যাবা আরেকটা ফ্লোরে, তাও আবার।
সো না বলেছি। অ্যান্ড দেন আই ফরগট, আই অ্যাবসলিউটলি ফরগট যে হয়তো চলে গেছে এরকম কিছু। কারণ অনেকেই তো দেখা করতে আসেন, চলে যান। এটা অনেকের অনেক রকম কাজের ব্যাপারেও কথা বলতে চান। সো রাতে, একদমই রাতে যখন রাত ১০টা বাজে তখন উনি আবার খবর পাঠিয়েছেন যে উনি বসে আছেন এবং আহারে! একটা চিঠি সহ পাঠিয়েছেন। চিঠিটার মধ্যে লেখা আছে যে আমি আজকে তোমাকে না নিয়ে ফিরব না। কি? সো সো এরপর তো আই গট রিয়েলি প্যানিকড যে কোনো একটা পাগল একজন এখানে এসছে। যাই হোক আই টুক হেল্প ফ্রম মাই কলিগস এবং ওই তো তারপর তাকে বুঝিয়ে পাঠানো হয়েছে আরকি। মানে আপনি আর দেখা তাকে দেন সো নাই? না, এটা তো এরকম একটা চিঠি পাওয়ার পর তার সে কতদিন হলো সে এরকম মানে অপেক্ষা করেছে, সে এসেছে, আহারে! সে আমাকে না নিয়ে বাড়িতে যাবে না। হু সো নোজ এই এই তো। এপিসোডটা যদি আমি জানি না, পৃথিবীর নিয়ম তো অনেক অদ্ভুত। যদি এই শোটা উনি দেখে, আমি জানি না তখন কে ছিল, দেখে হয়তো সে হ্যাঁ, আবার আমার সাথে হ্যাঁ, নস্টালজিক হয়ে যাবে আগেকার কথা, হ্যাঁ, এরকম অনেক কথা। আগের কথা ২০০৬ সালের অনেক ৫ আগে। সালের কথা এটা। না আই এম সরি ২০০৬, তখন তো 2006 টেলিভিশন চ্যানেলেরই একটা খুব গোল্ডেন টাইম, এবং আমরা আসলে প্রচার মাধ্যম বলতে টেলিভিশন চ্যানেল আর কি। আপু, ব্যাক টু দ্য ডিসকাশন। আপনি বাংলাদেশের বেশ কিছু লেজেন্ডারি মানুষের ইন্টারভিউ করেছেন এবং সেগুলো নিয়ে আপনার ডিফারেন্ট অভিজ্ঞতা আছে। আমি যদি কোনো ভুল না করে থাকি, আপনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন এবং প্রেসিডেন্ট এরশাদের ইন্টারভিউ করেছেন। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের ইন্টারভিউর সময়কার গল্পটা যদি একটু শুনি। আচ্ছা, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের ইন্টারভিউ করেছি। হ্যাঁ, প্রেসিডেন্ট এরশাদের ইন্টারভিউ করেছি। আমি মরহুম বি চৌধুরীর ইন্টারভিউ করেছি। প্রেসিডেন্ট হবার পর তখন সাবেক প্রেসিডেন্ট। তারপর ২০০৭ সালের কথা। তারপর আব্দুল হামিদের যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হলেন তারও ইন্টারভিউ করেছি। তখন অবশ্য উনি প্রেসিডেন্ট হন নাই। আম ইয়াজউদ্দিনের ইন্টারভিউ প্রসঙ্গে ঠিক কোন বিষয়টা বলব? ইয়াজউদ্দিনের ইন্টারভিউ করার পর যেটা হয়েছে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে আমরা সাংবাদিক হিসেবে তথ্য জানতে চাই এবং কোনো ঘটনা, বিশেষ কোনো ঘটনা সেটা কেন ঘটলো, এটার নেপথ্যে কোন ফ্যাক্টরস কাজ করলো সেই বিষয়গুলো আমরা জানতে চাইবই। আম ওরকম একটা চাওয়া থেকেই কিন্তু ওনাকে ইন্টারভিউ আনার চেষ্টা করা। উনি তো শুরুতে খুব একটা মানে কনভিন্স ছিলেন না, উনি কনফিউজড ছিলেন আসবেন কিনা। পরে আমি ওনাকে বলেছি আপনি আসেন এবং বলেন। কারণ আমি ভেবেছিলাম যে উনি সত্যি কথাটা বলবেন আর কি। আজ উনি নেই আমাদের মাঝে। উনি যদি সত্য তুলে ধরতেন তাহলে হয়তো মানুষ অনেক কিছুই জানতে পারত। কিন্তু উনি আসলেন, বাট আমার কাছে মনে হয় যে ইন্টারভিউতে উনি সত্য কথা বলতে পারেন নাই। ওই ইন্টারভিউটা খুবই রিমার্কেবল ইন্টারভিউ ছিল, কারণ ওটা করার পরে অনেকেই আমাকে সন্দেহ করছিল যে আমি কোন কনস্পিরেসির পার্ট হয়ে ওনাকে ইন্টারভিউ করেছি। আমার চাওয়াটা ছিল একদমই খুবই একটা সৎ চাওয়া থেকে যে আমি সত্যটা জানতে চাই যে উনি কোন প্রেক্ষিতে ওনাকে জরুরি অবস্থা ঘোষণা করতে হলো সেই সময়টাতে। উনি বলেছেন ইন্টারভিউর মধ্যে উনি বলেছেন যে এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। সো আপনাকে রিপিটেডলি কনস্পিরেসির উনি ব্লেম কেন দেওয়া হলো? মানে কেন মনে হলো আপনি কনস্পিরেসি করছেন? এটা আমি জানি না, মানুষজন বলেছে, এ ধরনের কথাবার্তা বলেছে। আমি শুনেছি যে এটা কেন করা হয়েছে, কোনো ওনার মুখ দিয়ে কোনটা বের করতে চেয়েছি আমি যে এটা নিশ্চয়ই আমি কনস্পিরেসি বা আমি কারো দ্বারা পরিচিত হয়ে করছি, which was absolutely wrong. এটা করার পর কোনো থ্রেট বা কোনো কিছু কি আপনাকে ফেস করতে হয়েছে? ওটা করার পর তো থ্রেট কিছুটা ফেস করেছি। সরকারের পক্ষ থেকে খুব বেশি তারা আমাকে মনিটর করা শুরু করলো। সেটা আছে এবং ইভেনচুয়ালি শুধু ওই প্রোগ্রামটা না, এরপরে যেটা হয়েছে আমি ২০০৯-২০১০ সালের কথা বলতে ইন্টারভিউটা নিয়েছিলাম ২০০৯ সালে। কিন্তু পরে ২০০৯ থেকেই শুরু হয়, আরও পরের থেকে শুরু হয় যে এই প্রোগ্রামটার নাম ছিল পয়েন্ট অফ অর্ডার প্রোগ্রামটা যেহেতু বাংলা ভিশনে। সো ওইটা তখন আমাকে থ্রেট দেওয়া শুরু করলো আর কি। তার বিশেষ সংস্থা থেকে থ্রেট দেওয়া শুরু করলো। থ্রেট দেওয়ার পেছনের মূল কারণ ছিল আসলে সরকারের কাজগুলো নিয়ে আলোচনা করা। আমি ক্রিটিক্যালি আলোচনা করতে চাইতাম যে আসলে দেশের স্বার্থে চুক্তি হচ্ছে কিনা। তখন তো ১০০টা চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা করে এসেছিল। সেই চুক্তিগুলো নিয়ে কথা বলেছি। টিপাই মুখ বাদ, সেগুলো নিয়ে কথা বলেছি। এগুলো অনেকের ভালো লাগেনি, যে কারণে আমাকে টার্গেট করা হয় সরিয়ে দেওয়ার জন্য। এরপরে তো আপনার শোটাও মনে হয় বন্ধ করে দেওয়া হয়। আমার শোটা পরে বন্ধ করে দেওয়া হয়। এটা কত সালে বন্ধ করে দেওয়া হয়? এটা বন্ধ করা হয় ২০১১-তে, খুব সম্ভবত ২০১১। ব্যাপারটা কি এরকম ছিল যে শোটা বন্ধ করে দেওয়ার পরে আপনি আর কোথাও শো করতে অ্যালাউড, বা সবাইকে বলে দেওয়া হলো আপনার ওকে, কোনো শো আমার লঞ্চ না করতে, এরকম কি? এমন হলো যে
এই শোটা বন্ধ করার আগে তো একটা পিরিয়ড গেছে। এত সহজে তো শোটা বন্ধ করতে পারে নাই। কারণ হুম। ওরা তো ডেইলি আমাকে থ্রেট দিচ্ছিল যেন আমি আম শোটা আইদার বন্ধ করে দিই অথবা আমি সরকারের পক্ষে কথা বলি। ডিজিএফআই এর কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে কথা বলেন। আ উনি উনার সাথে আমি ডিজিএফআই অফিসের বাইরে বসে কথা বলি এবং উনি আমাকে বলেন যে, "আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। আমরা চাই না যে আপনার শোটা বন্ধ হোক।" ১ম এ এটা বলেন। কিন্তু আপনার কাছে হেল্প চাই। কিরকম? আপনি সরকারের ভালো দিকগুলো নিয়ে কথা বলেন। সো আমার কথা হচ্ছে যে সরকারের ভালো দিক নিয়েও কথা বলব, খারাপ দিক নিয়েও কথা বলব। যখন যেটা প্রয়োজন হবে সেটাকে আমাকে কেন ডিক্টেট করা হবে? সো উনার সাথে অনেক কথা বলেছি এবং আমি এগ্রি করিনি উনাদের ওই জায়গাটায় যে আমাকে কন্ডিশনালি শো করতে হবে যে সরকারের কোনো নেগেটিভ দিক আমি আলোচনা করতে পারব না। সেই জায়গা থেকে আমি এটা ডিনাই করি এবং আমি আমার ফাইটটা চালায়ে যাই। এমন অবস্থা হয় যে প্রতিদিন আমাকে শো শুরুর আমি লাইভে যাব তার ঠিক ১ মিনিট আগে হয়তো ফোন আসতো। আমি তো ভুল করেও অনেকবার এমন হয়েছে যে আমি ফোনটা ধরে ফেলতাম। বলত, "আজকে তো তোর বাসায় আসবো। তোর বাসায় যে আর্মস আছে এটা আমরা জেনে গেছি, সরানোর চেষ্টা করবি না।" সো আমি একদম শুরুর মানে শোটা শুরু করব ঠিক তার আগের মোমেন্টে। হয়তো কাউন্টডাউন শুরু করবে এরকম টাইমে। আম এটা একদিনের ঘটনা না, অনেকবার। কখনো বলেছে তোর বাসায় আম ড্রাগস আছে, কখনো আবার ওই যে আর্মসের কথা এগুলো বলত আরকি, হ্যাঁ? আমরা দেখছি এর মধ্যে যেকোনো একদিন আসবো। সো হোয়াট হ্যাপেন্ড? অ্যাকচুয়ালি তখন তো এরকম মনে হয়েছে না যে কেউ আমাকে আসলে ফাঁসাতে চাইছে। শেখ হাসিনা সরকার তো এরকম অনেককেই ফাঁসিয়েছে। অ্যারেস্ট করেছে, সামনে অনেকগুলো আর্মস দিয়ে, সামনে ড্রাগস দিয়ে তারপর দেখিয়েছে যে সে আসলে অপরাধী এরকম। তো এই সন্দেহ করার অনেক জায়গায় আছে। আমার শুভাকাঙ্ক্ষীরাও আমাকে সাজেস্ট করেছে যে, "তুমি" অনেকেই বলেছে, "তুমি বাসায় থেকো না।" আমি বললাম, "আমি বাসায় থাকবো না কেন? আমি বাসায় থাকবো।" আম তো আমি আসলে ওই সময়গুলোতে তখন অপেক্ষায় থাকতাম। এমনও হয়েছে যে ওরা তো আসলে আসবে, এভাবে বলছে সিরিয়াসলি নিশ্চয়ই আসবে। আ দিনের পর দিন এরকম হয়েছে যে আসলে রাতের পর রাত, মানে ওরা আসলে তো রাতেই আসবে। রাতে হুম। বলত স্পেসিফিক্যালি। তো রাতে আমি ওয়েট করতাম। আমি আমার বাসায় এটা কাউকে বলি নাই। কারণ বললে ওরা অনেক টেনশন করবে। আমাকে কাজ করতে দেবে না হয়তো। বলবে যে, "তুমি এত রিস্কি কাজে জড়িয়ে যেও না।" যে কারণে আমি আমার হাসব্যান্ডকে বা আম্মুকে এগুলো বলতাম না। আম আমি যেটা করেছি সেটা হলো যে আমি রাতভর একা, একা অপেক্ষা করতাম। হুম। এমন হয়েছে যে আমাদের যে বাড়ি এটা রেসিডেন্সিয়াল এরিয়া, অনেক রাতে কোনো গাড়ির তো নেই। রেসিডেন্সিয়াল এরিয়া যেহেতু একটা ছোট্ট গাড়ি আসলে ওটা শব্দ শুনলেই মনে হতো যে এই গাড়িটাই ওহ বোধহয়। মাই গড! হ্যাঁ, তো এরকম একটা দিনের পর দিন এরকম যখন যাচ্ছিল তখন আমি একদিন সকালে আম ঘুম থেকে ওঠার পর আমি দেখি যে আমি দাঁড়াতে পারছি না। মানে ক্লান্তি। না, এটা ক্লান্তি না, এটা একটা সিকনেস। আমি যখন এরকম সিচুয়েশন হলো যে আমি দাঁড়াতে পারছি না, তখন আমি আমার হাসব্যান্ডকে ডাকলাম যে, "হোল্ড মি, আমি দাঁড়াতে পারছি না।" Oops, I'm sorry. না, না, ইটস ফাইন আপু। টিস্যু দিও। Anyways তো I'm sorry. না, না, ইটস ফাইন আপু। টেক ইউর টাইম। টেক ইউর টাইম আপু। কোনো সমস্যা নেই। সো এনিওয়ে পরে আমাকে তো ডক্টরের কাছে নেওয়া হলো। ডক্টর ব্রেন স্ক্যান করতে বলল। ব্রেনের সিটি স্ক্যান করতে বলল। তো ১ম এ ডায়াগনোসিস করল তারা বোধহয় ব্রেন টিউমার। কিন্তু আমার ট্রিটমেন্ট দিল। সিভিয়ার ব্রেন ট্রিটমেন্ট দিল তখন। প্রেডনিসোলোর ইনজেকশনের উপরে ছিলাম আমি। বাইরে নেয়া হলো। আমি সুস্থ হলাম। ফিরে এসে আমি আবার একইভাবে প্রোগ্রাম শুরু করলাম। তারপর আবার আমার ওই সেম কিছুদিন পর মাসখানেক পর আবার ওই প্রবলেমটা আসলো এবং এই সময়টাতে আমি প্রোগ্রাম শুরু করলাম। যখন শুরু করার পর এদের থ্রেটটা আবার ব্যাক করলো। এরা একটুও দমে যায় নাই। দিস টাইম ওটা ডায়াগনোসিস হলো যে এটা স্ট্রেস ইনডিউসড মাল্টিপল স্ক্লেরোসিস। হুম? হুম, হুম। সো এটা একটা সিভিয়ার একটা ব্রেন ডিজিজ। সো আ হ্যাঁ, এই তো। তো আই এম তো সো সরি অনেকেই আপু, আপনাকে আমি সেই ট্রমার টাইমে ফেরত নিয়ে গেছি একদম কথায়, কথায়। সো নো ওয়ারিস। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ভাবতে চায় না। ডেফিনিটলি। আসলে আপু মানে আমরা তো এখন অনেকেই অনেক কথা বলি। আমরা মনে করি যে আসলে বাক স্বাধীনতা, যা খুশি তাই বলা যায়। সোশ্যাল মিডিয়ার যুগে কমেন্ট বক্সে একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করে দিলাম। হুম, আপনারা যে সময়টার কথা বলছেন, ওই সময়টাতে একটা আমি টুকটাক টেলিভিশনে লাইভ শো করেছি।
আমি জানি যে একটা এন্টারটেইনমেন্ট শো হয়তো কোনো প্রেশারে ওটা করতে গেলে একটা কাজ করে, ভিতরে নার্ভাসনেস কাজ করে, হয়তো প্রফেশনাল জায়গা থেকে আমরা সেটা বুঝতে দিতে চেষ্টা করি না দর্শকদেরকে, বাট আমরা কিন্তু জানি। এবং আপনি বলছেন যে ওই সময়ে মানে অন এয়ার হওয়ার আগে আপনার কাছে এরকম ফোন আসতো এবং হুম, আপনি ওইটা মাথায় নিয়ে শো করতেন, তাও হুম, পলিটিক্যাল শো। হুম, এবং এটা আপনি এমন একটা সময় করতেন যখন আসলে মানুষ টিভিটাই দেখে, কোনো সোশ্যাল মিডিয়া নাই। হুম। আপনি যে আপনার এই কথাগুলো কাউকে জানাবেন সেই মাধ্যমটাও তো নাই। এখন হলে না হয় আপনি পোস্ট দিতে পারতেন, স্ট্যাটাস দিতে না, পারতেন। তখন আমি জানিয়েছি। আমাকে হ্যাঁ। তো শুধু থ্রেটই দেওয়া হয়নি, বাসায় আমাকে গুলি পাঠানো হয়েছে, কাফনের কাপড় পাঠানো হয়েছে। আমার হাসব্যান্ডকে হুম। মাঝপথে থামিয়ে থ্রেট দেওয়া হয়েছে। সো এই ঘটনাগুলো ঘটেছে। তো আমি তখন জিডি করেছিলাম আরকি। তখন কিন্তু একটা কোনো নিউজও হয়েছে। হুম, হুম, না, খুব একটা এটা তো থামে নাই তাতে করে। হুম। এই যে এত বছর আপনারা, এরপরে তো বোধহয় আপনি বিদেশে চলে গিয়েছিলেন আমি বাইরে গেলাম ২০১৯ সালে। 2019 সালে। হ্যাঁ। আর টিল দেন 2011 তে যে নিরাপদ সড়ক আন্দোলনের পরে আসলে আমি ডিসাইড করেছি যে আসলে এই দেশে আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। কারণ নিরাপদ সড়ক আন্দোলনের সময় একটা কনস্পিরেসি ছিল আমাকে অ্যারেস্ট করার। আমাকে একজন জানিয়েছিলেন, যিনি জানিয়েছেন, আম তিনি আওয়ামী লীগেরই একজন নারী নেত্রী। কিন্তু হুম, তিনি আমাকে বলেছিলেন যে, "আপনি আজকে বাসায় থেকেন না।" কোনো একটা কারণে তার যেই এই সদয় যে একটা ইনফরমেশন সদয় হয়ে তিনি আমাকে দিয়েছিলেন, তার হুম, প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। তিনি আমাকে বলেছিলেন যে, "আপনি বাসায় থাকবেন না।" কিন্তু তার আগের একটা প্রোগ্রামে আমি ওই প্রোগ্রামটাতে খুবই ভোকাল ছিলাম। সেটা হতে পারে যা হয়েছিল সেই সময়টাতে স্টুডেন্টসদের সাথে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য। আম সেই কারণটাই হতে পারে, আমি জানি না। উনি বললেন যে, "একটা কনস্পিরেসি আছে যে হয়তো আপনাকে অ্যারেস্ট করা হতে পারে।" আমি, "কেন? আমাকে কেন?" তখন উনি বলছেন, "কাজী নওশাবা নামে একটি মেয়ে যে হ্যাঁ, একটি কথা বলেছে। ওরা অনেকে বলছে এটা আপনার বোন। আপনাকে যাই হোক, আপনার বোন বা না হোক বা না হোক, ওরা আপনাকে অ্যারেস্ট করার আচ্ছা। প্ল্যান করছে।" তো আমি তখন বাসায় থাকিনি। মানে খুব দুঃখজনক হলেও সত্যি যে পরে আমি জানতে পেরেছি আমার বাসায় আমাকে খুঁজতে এসেছিল। সো কয়েকদিন আমি বাসায় ছিলাম না তখন। 2019 পর্যন্ত তো আপনি বোধহয় বাংলাদেশে কোনো রানিং টেলিভিশন টক শো ওভাবে এস্টাবলিশড করতে পারেননি। হয়তো ব্যাক না, এন্ডেই কাজ করা না। হয়েছে। তারপরে আমার যেটা হলো ২০১৪ সালে আম সামন রিং উনি যমুনা টিভির দায়িত্ব নিলেন। হুম, উনি হুম, হুম, আসলেন। হুম। উনি আসার পর তখন উনি আমাকে ইনভাইট করলেন যে, "তুমি আমার এখানে ফ্ল্যাগশিপ শোটা করবা। আমি তোমাকে পুরোপুরি চাই। তোমার জন্য আমি এখানে তুমি জয়েন করবা কিনা?" আমি বলছি, "না, এখানে তখন তো সবাই মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে।" শুরুতে আমি বলেছিলাম যে, "আমি জয়েন না করি।" বলল, "তাহলে তুমি ফ্ল্যাগশিপ শোটা করো।" হুম, তখন ওখানে আমি কন্ট্রাকচুয়াল ফ্ল্যাগশিপ শোটা শুরু করি। সামন ড্রিংকে আমি বলেছিলাম যে, "তুমি যে আমাকে শোটা করতে বলছো, এই শোটা তো আসলে কষ্ট করে একটা শো দাঁড় করাবো। তুমি তো কন্টিনিউ করতে পারবা না। এই শোটা আসলে বন্ধ করে দিতে হবে।" হুম, হুম। তখন উনি বলেছিলেন যে, "তুমি তোমার চেয়ারটাকে রেসপেক্ট করো। আমি দেখব কি করা যায়। প্রয়োজনে আমি নিজে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করব। তবুও আমি চাই তুমি শোটা করো।" উনি ঠিক এভাবেই বলেছিলেন। আম আমি শোটা করি। তখন যমুনা টিভির ফ্ল্যাগশিপ শো যেটা ছিল আজকের ২৪ ঘন্টা ওরা করছে। কন্টিনিউড এখনো ওখানে। তো ওই শোটা আমি তখন শুরু করি। শুরু করার পরে আমি কিন্তু ফ্রিডম নিয়ে কাজ করতে পারি নাই। আমাকে বারবার বলা হয়েছে টপিক, যেহেতু আমি ওখানে জব করতাম না, হুম, আমার ম্যানেজমেন্টের সাথে কোনো ডিরেক্ট কানেকশন ছিল না। আমাকে মেসেজ দেয়া হতো যে আজকে এই টপিকে করার জন্য, বা ওই টপিকে না করার জন্য এই গেস্ট ডাকা যাবে না। হ্যাঁ? এই ধরনের মেসেজগুলো এটা কি আমাকে চ্যানেল থেকে দিত না দেয়া হতো। অথরিটি কর্তৃক? আম চ্যানেল থেকেই দেয়া হতো চ্যানেলও ডেফিনিটলি, তো হ্যাঁ। নিউজটা আরেক জায়গা এবং তখন থেকেই পেত। যিনি সিইও ছিলেন তিনি এরকম বলেছেন যে, "এই গেস্টদের ডাকা যাবে না।" হ্যাঁ, হুম, আমাকে হুম। বলেছেন, হ্যাঁ? সো টপ ম্যানেজমেন্টের কথাও অনেক সময় বলা হতো, হ্যাঁ? রেফারেন্সে তারা এই ধরনের টপিক চাইছে। এনিওয়েজ দ্য থিং ইজ দ্যাট, বটম লাইন ইজ দ্যাট যে আমি প্রোগ্রামটা আসলে তখন কন্টিনিউ করিনি এই কারণে যে আমি প্রোগ্রামটা ফ্রিলি করতে পারছিলাম না। আমাকে বিভিন্নভাবে সেন্সর করে হুম, আম প্রোগ্রাম ডিজাইন করতে হচ্ছিল। কারণ আমি যাদেরকে গেস্ট হিসেবে চাইছি তাদেরকে যদি আমি ইনভাইট করতে না পারি, যদি বলা হয় যে ওদেরকে ইনভাইট করা যাবে না, তখন তো আসলে এটা কমফোর্টেবলি করা যায় অফ না। কোর্স। অ্যাট দ্য সেম টাইম আমার আশেপাশের বন্ধু-বান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবাই চাইছিল যে আমি এট লিস্ট তবু কথা বলি, যতটুকু হয় কথা বলি। আমি চেষ্টা করেছি। আফটার আ ফিউ মান্থস আই লেফট। আমি আর করিনি ওইভাবে আচ্ছা। প্রোগ্রাম, হ্যাঁ? কারণ 100% ফ্রিডম ছাড়া করা যায় হুম, না। হুম, হুম। হাউএভার পরবর্তীতে যমুনা টিভির ম্যানেজমেন্টও উনারা চান যে আমি আবার যুক্ত হই যমুনা টিভিতে। তখন পরে আমি হেড অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে ওখানে কাজ করি। তারপরে কিছুদিন কাজ করার পরে আই লেফট এবং ২০১৯ এ তো আমি চলেই যাই বাইরে। হুম। এই। সো আপু, আপনি বাংলাদেশী গণমাধ্যমের যে ডার্ক ডিকেড সেটা দেখে আসছেন। এখন আপনি আবার
গণমাধ্যমে সরব হয়েছেন, কাজ করছেন, আমরা রেগুলার দেখছি আপনার টক শো। আপনার মধ্যে কি মনে হয় ডিফারেন্সিয়েটটা কোথায়? আমরা কি আগের চাইতে আমাদের গণমাধ্যমগুলো কিছুটা ফ্রি হতে পেরেছে, নাকি একই জিনিস ঘুরে ফিরে আবার মুদ্রার ওপিঠ হয়েছে? আমি যেটা বলব এখানে সেটা হচ্ছে ফ্রি তো হতে পেরেছে। আনডাউটেডলি ফ্রি হতে পেরেছে হুম, না? একরকম ইনস্টিটিউশনাল যে থ্রেটস গুলো ছিল সেটা নাই। মানুষকে রাতের বেলা উঠিয়ে নিয়ে যাবে, যে গ্রেফতার করে নিয়ে যাবে। এই ভয়গুলো তো এখন নেই। ওয়েল এখন অনেকেই বলবে যে যারা কিনা প্রো আওয়ামী জার্নালিস্ট আছে তাদের জন্য তো এই রিস্কটা আছে। হ্যাঁ? সেটা একটা ডিফারেন্ট একটা ডিসকাশন যে হুম, হুম, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে পরে আমি বলব যে সেটা অভিযোগগুলো স্বচ্ছভাবে তোলা উচিত। কখনোই কারো সত্য কথা বলার জন্য তাদেরকে নিপীড়ন করা বা অ্যারেস্ট করা, হ্যারাসমেন্ট করা সেটা কখনোই একজন সাংবাদিক হিসেবে আমি দেখতে চাই না এবং সেই জায়গা থেকে আমি ভোকাল থাকতে চাই। হ্যাঁ? কিন্তু কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, স্পেসিফিক অভিযোগ থাকে সেটাতে আমরা কিছু করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ফ্রিডমের জায়গা থেকে আমরা যারা আসলে ফ্যাসিস্ট বিরোধী একটা জায়গা থেকে ছিলাম সবসময়, আমরা ফ্রিডমটা ওই জায়গা থেকে এনজয় করছি। আমি অন্যদের কথাও আমি বলব যে আমার মনে হয় যে ওই ব্যারিয়ারটা নেই যে কোনো ইনস্টিটিউশনাল থ্রেটস আছে। হাউএভার এখানে অন্যরকম থ্রেট একটা অ্যাড হয়েছে। সেই থ্রেটটা কীরকম? সেটা হচ্ছে একটা মব ক্রিয়েট করা হচ্ছে। এখন মব তো শুধুমাত্র মাঠেই হয় না। মব কখনো, কখনো অনলাইনেও হতে পারে, তাই না? হুম, অনলাইনে অবশ্যই। যখন একজন মানুষকে সারাদিন গালি দেয়া হচ্ছে, তোমাকে দেখে নেওয়া হবে, নির্বাচনটা হোক, দেখব তুমি কিভাবে বাঁচো, কিভাবে থাকো, এই মহিলাকে দেখা উচিত। এই ধরনের কথা যখন বলা হয়, তখন বা সে নিরপেক্ষ না বা এই যে আমাকে কন্টিনিউয়াস আওয়ামী ফ্যাসিস্ট আমলে যেসব সাংবাদিকরা আসলে এই যে ইভেন গণঅভ্যুত্থানের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, ছাত্র জনতাদেরকে হত্যা করা হয়েছে, সেটাকে যারা এন্ডোর্স করেছে, তাদের সাথে আমাকে তুলনা করে আমাকে গালি দেয় মানুষ। হ্যাঁ? সো এটা তো একরকম অনলাইন মব। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। এটা যদি আমরা মোকাবেলা করতে না পারি, এই মব যদি অনলাইন মব যদি আমরা থামাতে না পারি, তাহলে আমাদের জার্নালিজম কন্ট্রোল করার, গলা চেপে ধরার যে নতুন কায়দা, এটাকে থামাতে হবে। আদারওয়াইজ ফ্রিডম থাকবে না। মানুষ সেন্সার্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। ভাববে, হুম, হায়, হায় আমাকে তো গালি দিচ্ছে। আমি এটা বলতে পারবো না। তো এটা সবাইকে বুঝতে হবে, সবাইকে বোঝাতেও হবে যারা এখানে আসলে কাজ করছে জার্নালিস্ট হিসেবে। অবশ্যই। আপু, অনেক ভারী, ভারী কথা হয়ে যাচ্ছে। আমরা একটু পরিবেশটা হালকা করি। শিওর, শিওর। আপনার টক শোর অনেক অডিয়েন্স আছে এবং তারা এই পডকাস্টের অডিয়েন্স। আমি জানি আপনাকে থাম্বনেলে দেখে অনেকে ক্লিক করে ফেলেছে যে জেসিন আপুর গল্প শুনবো। আপনাকে একটা ইনসাইড জিস্ট জিজ্ঞেস করি। এই যে টক শোতে আমরা দেখি বিভিন্ন দলের লোকজনরা আসে, একজন আরেকজনের সাথে প্রচুর ঝগড়াঝাটি, একদম মাঝে মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যায়। সো ক্যামেরাটা যখন অফ হয়ে যায় তখন কি এই ঝগড়াঝাটিটা সেম থাকে, নাকি তারা হাতে হাত বুকে বুক মিলিয়ে চলে যায় বাড়ি? এটা একটু আমাদেরকে বলে যান আজকে। না, আচ্ছা, না, ক্যামেরা অফ হয়ে যাওয়ার পরে কখনো, কখনো তর্ক একটু হতেই থাকে। তবে একেবারে যখন শো শেষ হয়ে যায় সে সময়টা বুঝে যায় যে আর এখন তর্ক করে লাভ নেই, বাড়ি যেতে হবে, গেস্টরা বুঝেন। তখন একটু আমার মনে হয় না ওই তর্কটা থাকে। তখন তারা নিজেরাই বলে যে এটা তো আপনারা আসলে ঠিক করছেন না, এটা ঠিক হচ্ছে না। এই ধরনের মানে যে জায়গাগুলোতে আসলে লজিক্যাল ফাইট ২ পক্ষ থেকে হয়েছে, সেই জায়গায় এক ধরনের কথা বলার মধ্য দিয়ে যায়। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যখন ব্রেকে যায়, সেই সময়টায় আসলে কখনো, কখনো এমন তর্ক হয় যে আমাদের এরকম মনে হয় যে এই পার্টটাই বেশি ইম্পোর্টেন্ট ছিল, যে ওই সময়টায় রিয়েল টকটা হয়ে যায়। অনেক সময় এরকম হয় যে তার অর্থ হচ্ছে এই যে রাজনীতিবিদরা অনেক সময় স্ক্রিনে যেটা বলেন সেটা সবসময় তারা নিজেরাও মিন করেন না, এরকম আমি দেখি। হুম, এমন হয় না সো যে ধরেন আজকে একটা গেস্টের সাথে তুমুল ঝগড়া, কালকে ২-১ দিন পরে আবার আরেকটা এপিসোডে তারা ২ জন একসাথে। তখন তাদের না, মুড এরকম অনেক সময় হয়েছে, কিন্তু জানিয়ে ওরা পরে জানায় যে ওনার সাথে আর কোনোদিন বসবো না। ও এটাও ফেস করতে হয়। একজন গেস্ট আর একজনের সাথে বসবেন না। এটা তো আছে, অনেক আছে এটা। আপনার উপর ক্ষিপ্ত হয়েছে এমন আছে অফ ক্যামেরা যে আপনি কেন আমার সাথে এটা করলেন, বা প্রচুর ক্ষিপ্ত হয়ে চলে গেছে? ক্ষিপ্ত হয়েছে অনেক আগের একটা ঘটনা মনে পড়ছে আমার। সেটা ২০০৮ সালের নির্বাচনের আগে এটিএম শামসুল হুদা, ওনাকে প্রধান নির্বাচন কমিশনার, ওনাকে আমি ইন্টারভিউ করেছিলাম। ব্যারিস্টার রফিকুল ইসলাম ছিলেন সাথে। তো ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে ধানের শীষের মার্কা নিয়ে একটা তখন ছিল, মার্কাটা কে পাবে, এ ধরনের একটা কাকে দেয়া হবে, ইফ ইউ রিমেম্বার। হ্যাঁ, মনে আছে। তখন একটা ছিল এবং পার্টি ভাঙার একটা কনস্পিরেসি ছিল, পার্টি ভেঙে গিয়েছিল প্রায়, এরকম একটা সময়। তো ওনাকে আমি একটি কোশ্চেন করেছিলাম, উনি এটার প্রেক্ষিতে উত্তর দিয়েছিলেন, মানে খুবই
ব্রেকের মাঝে খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন যে, "আপনি আমাকে এই প্রশ্নটা করলেন। আমি যদি জানতাম এই প্রশ্নটা আপনি করবেন তাহলে আমি আসতাম না। ও আমি এত কষ্টে বিএনপিকে ম্যানেজ করছি, এখন উনি এই প্রশ্নটা করলেন।" উনি বারবার বলেছিলেন এটা, হ্যাঁ? "পারলে উঠে চলে যান।" তো যাই হোক ব্যারিস্টার রফিকুল ইসলাম ছিলেন, উনি বললেন যে, "না, এটা তো ভালো হয়েছে আপনি থাকেন। মানে উঠে গেলে খারাপ হবে। মানুষ ভুল বুঝবে।" সো এগুলো আছে, এ ধরনের অনেকেই অনেক সময় আছে যে ওনাকে এই কথাটা তো, যেমন আরেকটা প্রোগ্রামে আমার মনে আছে, হুম, ওই প্রোগ্রামটাতে রাশেদ খান মেনন ছিলেন। আচ্ছা। আর আমি কানেক্ট করেছিলাম বদরুদ্দিন ওমরকে, ওনার বাসা থেকে কানেক্টেড ছিলেন। রাশেদ খান মেনন তখন বলেছিলেন যে উনি কানেক্টেড হবে জানলে আমি আসতাম না। আ এটাও মনে আছে আমার। সো এরকম সিচুয়েশন আপু হ্যান্ডেল করেন কিভাবে? যখন দেখলেন যে ২ জন খুব একসাথে ঝগড়া করছে লাইভে, তখন থামানোর জন্য মানে আপনার বেস্ট ট্রিক্স কোনটা? ধরেন প্রচুর ঝগড়া চলতেছে। স্ক্রিনে যখন প্রচুর হ্যাঁ, ঝগড়া হ্যাঁ। চলে, তখন তো আসলে থামিয়ে না দিলে, মানুষ দুজন যখন তর্ক করে তখন তো মানুষ আসলে কিছু জানতে পারে না, হ্যাঁ, রাইট? তখন টপিক চেঞ্জ করা, থামিয়ে দেওয়ার ট্রাই করা তো করতেই হয় আসলে, যে আমরা অন্য প্রসঙ্গে যাব এইভাবে। তবে খুবই আউটবাস্ট করে একদমই থামছে না এরকম আম, খুব কমই হয়েছে আমার। আমি ওরকম যে একদম নিজেরা তর্ক করছে, আমি যখন থামতে বলছি একেবারে শুনছে না, খুব কম ক্ষেত্রে এরকম হয়েছে আর কি। আচ্ছা। আপু একটু কারেন্ট কনটেক্সটের কোয়েশ্চেনে আসি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খুব উৎসব মুখর একটা নির্বাচনের দ্বারপ্রান্তে একদম। হয়তো অনেক বছর পরে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগে বড় দল, ছোট দল সব দল মিলেই আসলে যার, যার মতো করে যার, যার ইলেকশন স্ট্র্যাটেজি সাজাচ্ছে। তো সবকিছুর মধ্যে একটা বেশ কয়েকটা কমন টার্ম আছে যেগুলো নিয়ে প্রত্যেকটা দলই প্রায় আলোচিত সমালোচিত হচ্ছে। একটা হচ্ছে নারী টার্ম আরকি। তো এই বিষয়ে আমরা অনেক সমালোচনা দেখেছি, আপনার টকশোতে অনেকে অনেক মন্তব্য করেছেন এবং রিসেন্টলি আমরা দেখলাম যে নারীদেরকে একটা নির্দিষ্ট এক এক সময় এক এক উপাধি বা ট্যাগ দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর দ্বারা এবং সেটা নিয়ে প্রতিবাদও হচ্ছে, আবার কেউ প্রতিবাদ করছে না। আপনার কাছে কি মনে হয় কেন বাংলাদেশের রাজনীতিতে আসলে সবসময় নারী একটা খুব মানে কি বলা যায় এটাকে ট্রাম্প কার্ড খেলার বস্তু, বা নারী কেন আসলে সবসময় প্রত্যেকটা দলের কাছে একটা হাতিয়ার রাজনৈতিক ফায়দা লোটার জন্য? আমার কাছে মনে হয় না যে নারী ট্রাম্প কার্ড খেলার বস্তু। আমার এটা মনে হয় না। এবার যেটা হয়েছে যে এখন এই সময়টাতে পরিবর্তিত পরিস্থিতিতে আম ঐতিহাসিকভাবে জামায়াত ইসলাম একটা অনেক বড় সুযোগ পেয়েছে। যেকোনো অতীতের যেকোনো নির্বাচনে যেতে ভালো করার এবং নিজেদেরকে আগের চেয়ে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। তারা এমনও অনেক সময় বলছে তারা ক্ষমতায় যাবে, সেরকমটাও তারা বলছে। হাউএভার তারা ক্ষমতায় যাক বা না যাক, তা আমরা এটা জানি যে তারা আগের যেকোনো নির্বাচনে যেতে ভালো করবে। খুব সম্ভবত তারা একটা বিরোধী দল হইতে পারে, সেটা মানুষ যদি ভোট দেয়, রাইট? আম এখন নারী ইস্যুটা কেন আসলে এতটা আলোচিত হচ্ছে? অতীতের সময়গুলোর চাইতে এবার নারী ইস্যুটা অনেক বেশি আলোচিত হচ্ছে। এটার পেছনে একটা কারণ হচ্ছে যে জামায়াত ইসলামী নারীকে আসলে, নারী অধিকারকে কিভাবে দেখে সেটা বোঝা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ জামায়াত ইসলামের কিছু, কিছু স্ট্যান্ড, কিছু, কিছু পয়েন্টস আমাদের কাছে, আমার কাছে আমি বলব যে ক্লিয়ার না, এবং অনেকের কাছে, আমি অনেকের সাথে কথা বলি, গেস্ট অনেকের কাছে, তারাও বলে তাদের কাছে ক্লিয়ার না। হ্যাঁ, আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি। সো ব্যাপারটা হচ্ছে যে ফ্রম ভোটার্স পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা জানতে চাইবো না যে ভোট তো প্রত্যেকেই দেবে, যে তাহলে রাজনৈতিক দলগুলো কার কি পজিশন আছে সেটা জানতে চাইবে। অবশ্যই। আবার অ্যাজ আ জার্নালিস্ট আমরা যখন সত্যটা তুলে ধরতে চাইবো, তখন আমি যখন নিজেই আসলে বুঝতে পারছি না, তখন আমাকে কিন্তু রিপিটেডলি কোয়েশ্চেন করে যেতে হবে, রাইট? তো ওই জায়গা থেকে এটা ইটস নট আ ম্যাটার অফ ট্রাম্প কার্ড, রাদার আমি বলবো যে আসলে নারী প্রশ্নে জামাতের যে স্ট্যান্ড, জামাত আসলে কিভাবে নারী অধিকারকে এনশিওর করবে সব ক্ষেত্রে, সেটা ক্লিয়ার না। যেমন সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি আল জাজিরা একটি ইন্টারভিউতে তিনি বললেন যে তাদের দল থেকে কোনো নারী প্রার্থী দেয়া হয়নি। তিনি স্পেসিফিকই বললেন একজনকেও দেয়া হয়নি, পরবর্তীতে দেবেন এটা বললেন উনি। এরপরে যখন প্রশ্ন আসলো যে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে এবং ওনার দলের আমির হওয়ার ব্যাপারে, তখন দেখলাম যে উনি আসলে নারীদের বায়োলজিক্যাল জায়গাটাকে বেশি উনি ফোকাস করছেন। একটা নারী সন্তান লালন পালন করা তার জন্য কত কঠিন, এই বিষয়গুলোকে উনি সামনে আনছেন, এবং নারী এবং পুরুষ যে আলাদা সত্তা সেটাকে উনি সামনে আনছেন। কিন্তু আমাদেরকে সেটাই করার কথা। আমরা তো নাগরিক হিসেবে আমাদের সমমর্যাদা, সে মানবিক মর্যাদাটা আমরা আশা করি নাগরিক অবশ্যই। হিসেবে। একজন নারী নারী হিসেবে না, একজন পুরুষ পুরুষ হিসেবে না, সে নাগরিক হিসেবে সে তার মর্যাদাটা রাষ্ট্রের কাছে
প্রত্যাশা করবে, এবং দলগুলো তাদের পজিশন যদি এই বিষয়ে ক্লিয়ার না করে তখন কোশ্চেন সেটা আসবেই। সো উনি নারী প্রধানমন্ত্রী কেন হতে পারবেন না, সে জায়গায় ওনারা এটা কি বলছেন এবং ওনাদের নেত্রীদের সাথে কথা বলে বা নেতাদের সাথে কথা বলে ধর্মের ব্যাখ্যা দেন। এটা আসলে ইসলাম কিন্তু এই কথাটা বলে না। হ্যাঁ, আমরা যদি দুইভাবে দেখি, ফার্স্ট অফ অল ডেমোক্রেসির কথা চিন্তা করলে ডেমোক্রেটিক্যালি যদি চলে একটা দল, যে দলটা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই দল কখনোই বলতে পারে না যে আমরা শরিয়া আইন করব কিনা সেটা পার্লামেন্ট ডিসাইড করবে। রাইট। হ্যাঁ, আমরা শরিয়া আইন করবো কিনা উনি স্পেসিফিক, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এবং আরেকটি প্রোগ্রামে যেখানে কিনা জামাতের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা মতিউর রহমান যখন বলেছেন তারা শরিয়া আইন কায়েম করবেন, আমরা শুধু মতিউর রহমান না আরও অনেক নেতার কাছে, সিনিয়র লিডার্সের কাছে শুনেছি যে জামাত শরিয়া আইন কায়েম করার পক্ষেই, কিন্তু উনি তখন এটা ডিনাই করেন নাই, কমপ্লিটলি উনি ডিনাই করেন নাই। সংসদের উপর কমপ্লিটলি চাপাই ডিনাই দিলেন। না করে উনি বলছেন যে সংসদ এটা করবে। সো উনি তো জুলাই সনদের হ্যাঁ ভোট এর পক্ষে ওনারা বলছেন। কেন বিএনপি, অনেক দিন আমরা শুনলাম না যে বিএনপিকে আসলে না ভোটের পক্ষে বলছি কিনা, জুলাই সনদের হা ভোটের পক্ষে ওনারা অনেক বেশি কথা বলছেন। কিন্তু উনি এই যে মন্তব্যটা করেছেন যে পার্লামেন্ট ডিসাইড করবে, এটা বলার মধ্য দিয়ে উনি তো নিজেই জুলাই চার্টারকে কোয়েশ্চেন করে ফেলছে। কারণ জুলাই চার্টারকে যদি ওনারা রেসপেক্ট করে তাহলে পার্লামেন্টের কিন্তু গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম শরিয়াতন্ত্র কায়েম করার কোনো রকম আর এখতিয়ার নেই, এবং সেটা আসলে ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে, পার্লামেন্টারি প্রসেসের মধ্য দিয়ে কোনোভাবে এটা করা পসিবল না, নাম্বার ওয়ান। এই তো গেল হচ্ছে ডেমোক্রেটিক সাইড। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে উনি ইসলামের কথা বলছেন, ওনার দলের নেতারা ইসলামের কথা বলছেন, কিন্তু জামায়াত ইসলামী যে ইসলামের কথা বলে সেটা আসলে মওদুদির ইসলাম। আমরা জানি যে মওদুদির ইসলামের যে ওনার যে ভিশন এবং উনি যেটা বলছেন, উনি বলেন এটাই ইসলাম, সেটা আসলে অন্যান্য ইসলামিক স্কুল অফ থটস সেটা এগ্রি করে না। আমরা যদি আসলে নবীজির দিকে তাকাই, সেই জায়গায় আমরা দেখতে পাই যে উনি নারীদের সামনে এগিয়ে আসাকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং ভ্যালু দিয়েছেন। আমাদের সামনে অনেকগুলো উদাহরণও আছে এরকম, যারা আসলে এভাবে ফাইট করে সামনে এসেছেন, তারা কাজ করেছেন। যেমন আমি শিফার কথা বলতে পারি, যে ওমর রাজিউল্লাহর সময়ে শিফা বিনতে আহমেদ, খুব সম্ভবত, ইফ আই এম নট রং, উনি কিন্তু মদিনার বাজারটা উনি দেখতেন এবং ওনার আন্ডারে সমস্ত তোমার সব ব্যবসায়ীরা, বণিকরা ওনার পলিসি মেনে চলতো। বড় বড় সমস্ত ব্যবসায়ী ওনার পলিসিতে মানতে বাধ্য হতো। উনি যেভাবে মূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোনো রকম যাতে এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজার কিভাবে রাখতে হবে, বাজারের যে নীতিমালা সেটা প্রণয়ন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ এটা একটা ট্রেড মিনিস্ট্রির কাজ উনি করেছেন তখন। সপ্তম শতকের কথা এটা আমি বলছি। তার আগে যদি আমরা যাই, নাসিবা বিনতে কাবা কে ছিলেন? নাসিবা বিনতে কাবা ছিলেন, তিনি নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধে, এবং তিনি নিজের শরীরে 12টি আঘাত নিয়ে তিনি নবীজিকে তিনি রক্ষা করেছিলেন। ওনার নিকনাম উম্মে আম্মারা। তখন নবীজি বলেছিলেন ওই সময়টাতে যে আমি যুদ্ধের সময় আমি যেদিকে তাকিয়েছি আমি উম্মে আম্মারাকে দেখেছি। আমি তার সাহস, ওনার সাহসের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহসের অনেক প্রশংসা করেছেন। তো আমরা এখন আমরা তো বলি যে আমরা পিছিয়ে গেছি। এটা কোন সালের কথা? খুব সম্ভবত 670-660 শতকের কথা আমি বলছি। সেই সময়তে একজন নারী, তিনি যুদ্ধ করেছেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তিনি তার রোল প্লে করেছেন এবং আরও অনেককেই তিনি প্রোটেক্ট করেছেন অন্য অনেক সাহাবীদের চাইতো। আর সেই জায়গায় আমরা কি আসলে সেই জায়গায় সেইভাবে সেই তুলনায় এগিয়ে যেতে পেরেছি? আর যখন এরকম ব্যাখ্যা আসে যে নারীরা বায়োলজিক্যালি নারীরা এই কাজটা করতে পারবেন কি না, তখন তো এটা আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। এটা অনেক দুঃখজনক। পারফেক্ট। এখন 2026 সালে এসে আমাদের শুনতে হয় নারী এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, রাইট, এবং অনেক রকম রেস্ট্রিকশন। আপু, ডু ইউ রিয়েলি থিঙ্ক বাংলাদেশে তো এখন সবাই বলছে এটা খুব আনপ্রেডিক্টেবল একটা ইলেকশন? যেমন আমি বড় বড় দলের বেশ বড় বড় পদের মানুষজনদেরকে যখন আমি পার্সোনালি জিজ্ঞেস করি যে কারা উইন করবে, তারাও আসলে খুব একটা রিলায়েবল অ্যান্সার দিতে পারে না। তারা বলে দেখা যাক কি হয়, তারাও কনফিউজড। আপনার পার্সোনাল অপিনিয়ন কি বলে, যেহেতু আপনি রাজনীতির খুব কাছাকাছি মানুষ এবং রাজনীতিবিদদেরকে সবসময় দেখেন, তাদের কথা শুনেন, বাংলাদেশের মানুষ এবার ইলেকশনে কি বেছে নেবে বলে আপনার মনে হয়? জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু? সোজাসাপটা প্রশ্নটা করলাম। আমরা যদি জরিপগুলোর দিকে তাকাই, আসলে অনেক সময় জরিপগুলো নিয়েও অনেক কোয়েশ্চেন আছে।
রিসেন্ট জরিপ যেটা, সেই জরিপ অনুযায়ীও আমরা এটা দেখতে পাই যে বিএনপি ডেফিনেটলি পাওয়ারে যাবে, সেরকমটাই অনেকে বলছেন। আর আমরা যদি আসলে সাধারণ মানুষের স্রোত, যে পরিমাণ মানুষ আসলে বিএনপির যে প্রোগ্রামগুলো হচ্ছে, যেখানে তারেক রহমান যাচ্ছেন, প্রচুর মানুষ হচ্ছে, আমরা এই এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমার কাছে মনে হয় যে বিএনপি পাওয়ারে যাবে, সেটা একটা মেসেজ আমরা ক্লিয়ারলি পাই। আর যদি আমরা একটু লজিক্যালি চিন্তা করি, তাহলে একটু ভাবতে হবে যে জামায়াত ইসলামের ভোটের শতাংশ পার্সেন্টেজ কত ছিল আসলে, এবং জামায়াত ইসলামী আগে কি পরিমাণ ভোট জামায়াত ইসলামী পেয়েছে, কি পরিমাণ আসন জামায়াত ইসলামী পেয়েছে, সেদিক থেকে চিন্তা করলে এখন এই সময়টাতে জামায়াত ইসলামীর ভোট ব্যাংক কতটুকু বেড়ে যেতে পারে, এবং বাড়লে সেটার পেছনের কারণ কী কী, সেই জিনিসগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, কয়েকটা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে যে জামায়াত ইসলামী এখানে তাদের নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা কি করেছে। গত 15 বছর জামায়াত ইসলামী নিপীড়িত হওয়া ছাড়া আসলে কি করেছে? তারা নিপীড়িত হয়েছে, বিএনপিও নিপীড়িত হয়েছে, হ্যাঁ। সে এর বাইরে কি করেছে, ভোটার্স পয়েন্ট অফ ভিউ থেকে ভোটাররা যদি এটা চিন্তা করে, তাহলে আমার মনে হয় একরকম। আর যদি যে জিনিসগুলো আমরা দেখি যে একরকম বাবল ক্রিয়েট করা, ন্যারেশন ডেভেলপ করা, যেটা জামাত ইসলামের ভেতরে আমরা দেখছি ভীষণ রকম একটা ন্যারেশন বিল্ডিং চলছে, লাইক বিএনপি হচ্ছে ভারতের দালাল, এগুলো প্রচার, হ্যাঁ, যাচ্ছে, বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেয়া, এই ট্যাগিংগুলো যদি ওয়ার্ক করে, তাহলে হয়তো বিএনপির ভোট সেই জায়গা থেকে কমে যাবে। কিন্তু ভাবতে হবে এখানে যে আসলে ঢালাওভাবে এই কথাটা বলে দেওয়াটা যায় কিনা, এটা একটা বিষয়। কারণ চাঁদাবাজির অভিযোগ তো সবগুলো দলের বিরুদ্ধে আছে। চাঁদাবাজি ছাড়াও আরও অনেক অপরাধ, পরকীয়া, ধর্ষণ, এই ধরনের অভিযোগ সবগুলো দলের অ্যাড করি আপনার সাথে। মানে আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি চাঁদাবাজি করে, তর্কের খাতিরে। তো এখন বিএনপি চাঁদাবাজি করে, এটা জামাতের যোগ্যতা কিভাবে হয়? মানে তারা তো জাস্ট অভিযোগই দিচ্ছে না। আমি এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে আমরা দুঃখজনকভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা কি ভালো করব সেটা বলার চাইতে ও খারাপ, বারবার এই কথাটা বলা হচ্ছে, রাইট? এবং এটা আসলে জামাতের পক্ষ থেকে আমরা বেশি দেখছি যে তারা খারাপ, কারণ তারা চাঁদাবাজ, এটাই। আর এর বাইরে তো জামাতের নিজেদের খুব আদর্শিক জায়গা থেকে কি অ্যাসেট তারা সামনে আনতে পারবে, কারণ জামাত তো নিজেই কনফিউজ। জামাত একদিকে যারা কিনা খুব ইসলামী শরিয়াপন্থী, শরিয়া আইন কায়েম করতে চায়, তাদের যে ভোট ব্যাংকটা রাখতে চাইছে, পাশাপাশি আবার বলতে চাইছে না, আমরা ডেমোক্রেটিক প্রসেসে, লিবারেল পলিটিক্সটাই আমরা উদার গণতান্ত্রিকভাবেই আমরা রাষ্ট্র চালাবো, সেই মেসেজটাও তারা দিতে চাইছে, উইচ ইজ নট ক্লিয়ার। মানে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে। তো সেজন্য তারা আসলে, তাদের জন্য খুব সহজ হচ্ছে যে বিএনপির কোনো খারাপ কিছু থাকলে সেটাকে সামনে এনে ইলেকশনের বৈতরণীটা পার হওয়া। সো এখানে আসলে ভোটার্সের সচেতনতার একটা ব্যাপার আছে, দেখা যাক কি হয়। আপু, একদম রিসেন্ট যে ঘটনাটা, জামাত ইসলাম নারীদেরকে একটা বিশেষ স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছে, সেটা আমি ক্যামেরার সামনে নাই নিলাম, এবং সেই ব্যাখ্যা হিসেবে তারা বলছে যে তাদের টুইটার হ্যাক হয়েছিল, এবং সেই ব্যাখ্যার ব্যাপারেও নানান রকম সমালোচনা আছে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? একটি হচ্ছে যে টুইটার হ্যাক যে কখনো হতে পারে না তা না। আমরা যদি লজিক্যালি চিন্তা করি, টুইটার হ্যাক হইতে পারে, কিন্তু টুইটার হ্যাক হয়ে গেলে এত অল্প সময়ের মধ্যে 15 মিনিটসের মধ্যে সেটা ফিরে পাওয়া যায় কিনা, এটা একটা প্রশ্ন, হ্যাঁ। টুইটার হ্যাক হয়ে গেলে সাধারণত যেটা হয়, সেটা ওনার মতো হাই প্রোফাইল একজন ব্যক্তির একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা অফিসিয়ালি ভেরিফাইড, এই অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অফিসিয়ালি টুইটারের পক্ষ থেকে এটা লক করে দেওয়া হবে, এবং তারা একটা ইনভেস্টিগেট করবে, করার পর তারপর তার অ্যাকাউন্টটা ফিরে পাবে। আদারওয়াইজ এত অল্প সময়ের মধ্যে টুইটার হ্যাক হয়ে গেল এবং একজন পেয়ে গেল ফিরে, কারণ যারা হ্যাকার তারা যেটা করে, তারা পাওয়ার পর আগেই তারা এই পাসওয়ার্ডটা সেট করে ফেলে নিজেদের মতো করে। সো দেয়ার আর কোয়েশ্চেন্স, হ্যাঁ, যে এরকম আসলে এত দ্রুত অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায় কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে মেসেজটি ওখানে দেওয়া হয়েছে, উনি তো এই কথাগুলো বলেছেন আসলে একটি শব্দ ছাড়া, ওখানে যে মেসেজটা মূলত আছে, এই কথাগুলোর পক্ষে ওনার যুক্তি গেছে এর আগের ইন্টারভিউতে। এটা সত্য কথা। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই পোস্টটা কিন্তু আরও একজন জামাতের নেতা সাথে সাথে শেয়ারও করেছিলেন, তিনি আবার পরে ডিলিট করে দিয়েছেন।
হ্যাঁ, এটাই। হুম, তো দেখা যাক আসলে আল্টিমেট এখন তো অনলাইনে কোনো কিছু আবার বিরুদ্ধগামিতা করলে অনেক গালাগালি শুনতে হয় কমেন্টে। এই যে আপনি যে এতগুলো কথা বললেন দেখবেন হুম, যে কমেন্টে অনেক, হুম, হুম। অনেক মন্তব্য চলে আসবে। না কিন্তু ওইটাই আরকি। মানে এখন অনলাইনে যারা আসলে অ্যাক্টিভলি কাজ করছে, হুম, শুধুমাত্র তাদের বিরুদ্ধে যাওয়া কথাগুলো বা যাদের কথা আসলে লজিক্যালি তাদের বিরুদ্ধে যায়, তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, এই প্রবণতাটা একটা খুবই বাজে প্রবণতা এবং এটাকে আমাদের আরেকটা নতুন ফাইট বলে মনে হয় এবং এটা চালায়ে যেতে হবে। অফ কোর্স। আপু হুম, আপনার ব্যাপারে একটা অভিযোগ এবং সমালোচনা যাই হুম, বলি না হুম, কেন আছে যে আপনার শোগুলো নিরপেক্ষ না। বেশ কিছু ব্যক্তিবর্গ এই সমালোচনাটা আপনার হুম, ব্যাপারে করে হুম, এবং তারা বলে আপনি একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করেন এবং খুব ইনটেনশনালি অন্য আরেকটি দলকে সবাই মিলে চেপে ধরেন। কথা বলার সুযোগ দেন না। আপনি এই সমালোচনাটার কি আজকে কোনো উত্তর দিবেন? প্রতিনিধিত্ব করে, আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু এই সমালোচনাটা মনে হয় সবাই করে না। এটা একটি গ্রুপ করে। হ্যাঁ? হুম, যারা করছে তাদের পক্ষে না যাওয়ার জন্যই করছে। এখন নিরপেক্ষতা বলতে আসলে আমরা কি বুঝি এটাও বুঝতে হবে। হ্যাঁ? আমি যদি ডেমোক্রেসির পক্ষে থাকি, আমি যদি সাম্য মানবিক মর্যাদার পক্ষে থাকি, নাগরিক হিসেবে সবার সমান সুযোগের কথা আমি যদি বলি, সেই পক্ষ যদি আমার হয়, তাহলে সেটাকে একটা পক্ষপাতদুষ্টতা বলতেই পারেন। তো এটা সেই জায়গা থেকে আমি অবশ্যই পক্ষপাতদুষ্ট এবং এই পক্ষপাতিত্বের জন্য যদি আমাকে বলা হয় আমি নিরপেক্ষ না, তাহলে আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। বাহ! বাহ! একদম এক বাক্যে বোল্ড উত্তর এবং হু, হু। এটা অবশ্যই কারণ আপনি যেই সময়ের আর কথা এই যে বলেন ট্যাগিং কোনো দলের দালাল, কোনো দলের হ্যাঁ, নিরপেক্ষতা, এটা তো উনারা পুরো দল নিয়ে করছে। ভারতের দালাল আবার একজন ব্যক্তিকে নিয়ে, সাংবাদিককে নিয়ে করছে, উনি দলের দালাল। এগুলো ট্যাগিং এ আমি অভ্যস্ত, এর আগেও আমি শুনেছি। একসময় তো মানে আরো অনেক বড় ট্যাগিং হয়েছে, তাই না? তো আ আচ্ছা। দেখা যাক এসব ট্যাগিং আসলে উইন করবে না। এই ট্যাগিং যে এখনো চলমান আছে, এটা থেকেই বোঝা যাচ্ছে যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, শুনেছি, এগুলো কোনো কিছু আসলে ফাংশন করেনি এবং যারা বলেছে তারাও আসলে খুব সিরিয়াসলি কিছু মিন করে নাই। মিন করলে এত সহজে আসলে ফ্যাক্টস তুলে না ধরে তারা এভাবে কাউকে ট্যাগ করে দিতে পারে না এবং শুধু নিরপেক্ষ না সেটা তো বলা হচ্ছে না। গণঅভ্যুত্থানের সময়ে যে গণহত্যাগুলো হয়েছিল সেই গণহত্যাকে জায়েজ করে যে যারা মন্তব্য দিয়েছে এবং হাসিনা এতগুলো ১৫ বছর ধরে এত গুম খুন করেছে, সেই শেখ হাসিনার সমালোচনা না করে তার হাতকে শক্তিশালী করেছে, সেরকম সাংবাদিকদের সাথে আমাকে মিলিয়ে কথা বলা হচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক, কিন্তু এটা দুঃখজনক হলেও আমাদের কাজ চালিয়ে যেতে হবে যারা যে জায়গা থেকে কাজ করছি। দ্যাটস দ্য স্পিরিট। আপু আপনি অ্যাবসোলিউটলি। আপনি যেহেতু একজন ইন্টারভিউয়ার, প্রশ্নকর্তা, হু, হু, আমি এখন একটু একটা ছোটখাটো মজার পয়েন্ট আপনার সাথে হুম। রান করব। আমি আপনাকে স্পেসিফিক কিছু রাজনৈতিক মানুষের নাম বলব, যারা হয়তো টক শো অ্যাটেন্ড করেন বা করেন না। ওকে। তাদের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে আমি তাকে পেলে এই প্রশ্নটা করতাম, সেটা আপনাকে বলতে হবে। ইন ফিউচারে কখনো যদি তারা আমার পডকাস্টে আসে, আমি আপনার এই রেফারেন্সটা দিয়েই তাদের প্রশ্ন থেকে আচ্ছা। উত্তর চাবো। সো প্রশ্নগুলা একটু হু, হু। মানে স্পাইস প্রশ্ন হওয়া চাই। ওকে। শুরু করব? হ্যাঁ, সিউর। ১ম নাম খুবই আলোচিত এখনকার সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা। আম নাসরুদ্দিন পাটোয়ারি না? আচ্ছা। না, আমি নাসরুদ্দিন পাটোয়ারির উপরে যে ডিম ছোঁড়া হয়েছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই। যারাই এটা করুক, ডিম কেন ফুলও ছোঁড়া যাবে না। যদি সে ফুলটাও সে না চায় না, কোনোভাবে এটা করা উচিত না। কিন্তু আমরা এটা দেখলাম যে ওই ডিম ছোঁড়ার ঘটনার পরে এমন একজন ব্যক্তিকে ব্যান্ডেজ পরতে, যে ঘটনার সময় সে খুবই সুস্থ সবলভাবে কথা বলে যাচ্ছিল, সেই ভিডিও আছে। কিন্তু পরের ভিডিওতে তাকে আমি দেখছি ব্যান্ডেজ পরে সে আছে। আম রাজনীতিতে এই যে আঘাতপ্রাপ্ত হওয়ার এই যে ব্যাপারটা, এটা কি কখনো, কখনো কোনো বেনিফিট দেয় আসলে? যদিও সেটা প্রত্যাশিত না। এই প্রশ্নটা হয়তো আমি করব। তাসনিম নাসর জারা। আ তাসনিম জারা। তাসনিম জারা আম এনসিপি ত্যাগ করে এসে নিজে ফাইট করছে, একা দাঁড়ানোর চেষ্টা করছে। আম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। তাসনিম জারার প্রতি আমার শুভকামনা। আম কিন্তু আমার প্রশ্ন, অ্যাজ ইউ আস্কড, যে আমি প্রশ্ন করতে চাই, আ তাসনিম জারারা কেন আসলে, যখন শুরুতেই এই সমালোচনাটা হচ্ছিল যে এনসিপি জামাতের বি টিম, আ তখন তারা এটা থামাতে ব্যর্থ হয়েছিলেন? সেটা আমি প্রশ্ন করব। সে কি চেষ্টা করেছিলেন কিনা? আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ। আম আচ্ছা, হাসনাত আব্দুল্লাহকে কি প্রশ্ন করব? অনেক প্রশ্নই তো আছে। আম
একটি বিষয় হয়তো আমি জানতে চাইবো, সেটা হলো যে হাসনাত আবদুল্লাহরা খুব বলছেন যে চাঁদাবাজ মুক্ত দেশ করবেন। তার এলাকার কথাও বলছেন চাঁদাবাজ মুক্ত করবেন, হ্যাঁ? আম হয়তো হাসনাত আবদুল্লাহ নিজে বলছেন তিনি কখনো কোনো চাঁদাবাজির সাথে কখনো নিজে সম্পৃক্ত হননি। তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনতে পারবে না। কিন্তু তার দলে তো অনেকের বিরুদ্ধে এই অভিযোগগুলো এসেছে। সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস না করে শুধু প্রতিপক্ষকে চাঁদাবাজ বলে দিচ্ছেন কেন আসলে? এটার মধ্য দিয়ে যদি কেউ বলে যে আপনি প্রতিপক্ষকে ট্যাগিং করছেন, যে ট্যাগিংয়ের বিরুদ্ধে আপনারা একসময় কথা বলেছিলেন, সকলেই রাজাকার না, কেউ রাজাকার, তাহলে আজকে কেন সকলেই চাঁদাবাজ হয়ে যায় যদি তার প্রতিপক্ষ হয়? সে প্রশ্ন করব। সাদিক কায়ুম। সাদিক কায়েম। সাদিক কায়েমকে যে প্রশ্নটা করব, সাদিক কায়েম কদিন আগে দেখলাম বলেছে লন্ডন থেকে এসেছেন, লন্ডনে ফিরে যেতে হবে, এরকম কথা তিনি বললেন। লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে, এ ধরনের মন্তব্য করলেন। তো যার সম্পর্কে এরকম মন্তব্য তিনি করতে পারলেন, তার সাথে দেখা করার জন্য তিনি গেলেন এবং শুনেছি আমি যে বেশ দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি তার সাথে দেখা করে এসেছেন এবং তার দল, তার সংগঠন সবসময় বলে এসেছে যে আমরা কখনো লেজুর ভিত্তির রাজনীতি করি না, ছাত্রদল যেরকম করে। তো আমরা এটা শুনে খুশি হয়েছি, লেজুর ভিত্তির রাজনীতি করবে না ছাত্র শিবির। কিন্তু ছাত্র শিবিরের প্যানেল, ঐক্যবদ্ধ ছাত্র সংস্থা, ঐক্যবদ্ধ জোট, যেটা ডাকসুতে বিজয়ী হলো, বিজয়ী হওয়ার সাথে সাথে দাঁড়িপাল্লার নির্বাচনের জন্য সারা বাংলাদেশ ট্যুর করা শুরু করলো। লেজুর ভিত্তির রাজনীতি বলতে আসলে কি বোঝায়? প্রশ্নটা করব। অবশ্যই আপু, পলিটিক্সের কথা বললাম, আরও নানান বিষয়, আপনার মিডিয়া ক্যারিয়ার সব কিছু নিয়ে কথা বললাম। আমার সব এপিসোডে আমি ইউটার্নটা নেই একটা পর্যায়ে এসে একটু ইজি করার জন্য, ওকে। কারণ দেখা যায় পলিটিক্সের কথা থেকে ইউটার্ন নিলেই মানুষজন একটু রিল্যাক্স হয়। টেল মি অ্যাবাউট ইউর এডুকেশন লাইফ। আপনি বললেন আপনি বাইরে পড়তে গিয়েছিলেন, আপনার পড়াশোনা সব কিছু কোথায়, ওখানে লাইফটা কেমন ছিল, তারপরে আবার যখন দেশে ফেরত আসলেন, আবার যখন টকশোটা নতুন করে রান করলেন, ওই স্টার্টিং স্টোরিটা একটু যদি শুনতাম। ওকে, আমার পড়ালেখা তো আসলে আমি হ্যাঁ, বাইরে পড়তে গিয়েছিলাম, সে তো অনেক আগের কথা। তারপর তো আমি বাইরে চলে যাই। আমি ইউকেতে পড়ি। ইউকেতে আমি লিডারশিপ অ্যান্ড সাস্টেনেবিলিটির উপর মাস্টার্স করি ইউনিভার্সিটি অফ কামব্রিয়া থেকে। এবং তারপর পরবর্তীতে যখন আমি আমেরিকায় চলে যাই, সেখানেও আমার একটা অন্য ট্র্যাকে আমি পড়তে থাকি। এটা আমেরিকার লাইফটা একটু ইন্টারেস্টিং লাইফ। এটা বললে আজকে যারা তরুণরা আছেন তাদের জন্য, ভবিষ্যতে যারা আবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, তাদের অনেক সময় কাজে দিতে পারে। সেটা হচ্ছে যে আমার সাবজেক্টের বাইরে আমার একটা প্যাশন ছিল। আমি কোডিং নিয়ে খুব থাকতাম আর কি, আচ্ছা। একা আমার জবের বাইরে, এটা আমার জবের সাথে রিলেটেড ছিল না। হুম। সো ওই জায়গা থেকেই আমি নিজে আসলে ডেটা সায়েন্সটা নিজে পড়া বোঝা চেষ্টা করে গেছি একা। এই জায়গাটা আমার একটা খুব বড় কাজে দেয় যখন আমি আমেরিকাতে যাই। আমেরিকায় যাওয়ার পরে আমি যখন মেইন স্ট্রিমে নিউজে কাজের সুযোগের চেষ্টা করলাম, তখন দেখলাম যে ওরা আসলে জার্নালিস্ট হিসেবে ওখানে যারা লম্বা সময় থেকেছে বা বর্ন অ্যান্ড ব্রট আপ, তাদেরকে ওরা হায়ার করতে চায়। কারণ হচ্ছে যে আজকে আমি যদি আমার প্রতিষ্ঠানেও একজন সাংবাদিককে হায়ার করতে চাই, তাহলে আমি দেখব যে সে আমার এখানকার প্রবলেম সম্পর্কে ফ্যামিলিয়ার কিনা, কুইক কাকে রিচ আউট করতে হবে, কীভাবে রিচ আউট করতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট। সাংবাদিকের জন্য সোর্স অনেক ইম্পর্ট্যান্ট, সেই জিনিসগুলো তার আছে কিনা, সেটা যেমন আমি চাইবো, সেটা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল মিডিয়ায় তারাও চাইবে। তো আমাকে একদম দু একটা জায়গায় এন্ট্রি লেভেল পজিশনের কথাই বলা হচ্ছিল, যেহেতু আমি আমেরিকায় জার্নালিস্ট হিসেবে কাজ করি নাই, সো আমি ওটা করতে পারিনি। কারণ আমার ডেফিনেটলি আমার বাচ্চা আছে এবং আমার দায়িত্বও আছে। তো এরপর আমি একদম শুরুতে যখন যাই, তখন যাওয়ার পরে আমি ওখানে কিছুদিন মিডল স্কুলে পড়াই। আচ্ছা। সো মিডল স্কুলে পড়ে এই সময়টাতে আমি আমার সেই আগের জায়গায় একটু পড়ালেখা শুরু করি আবার, যে আসলে মিডল স্কুলেও তো বেশি বেতন না ওখানে, হ্যাঁ? হুম। একটু ভালোভাবে আমরা এখানে যেভাবে বড় হয়েছি বাংলাদেশে, এখন বাইরে গেলেও তো একটু ভালোভাবে থাকতে গেলে ইউ আন্ডারস্ট্যান্ড হুম। উই নিড টু আর্ন বেটার। তারপর আমি বিভিন্ন জায়গায় আসলে অ্যাপ্লাই করা শুরু করলাম যে আমি একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারি কিনা। আমি ট্রাই করলাম ডেটা অ্যানালিস্ট হিসেবে। আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আসলে ওখানে তো মানে খুব ইজি না, মানে জবস জন্য মানে রেজিউমে সিলেক্টেড হওয়াটা খুবই টাফ। তারপর আবার জবের জন্য ইন্টারভিউয়ে পাশ করে একটা জায়গায় যাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট। এনিওয়েজ, আমি শর্ট করি, আমি ওখানে কমক্যাস্টে
প্রথম জয়েন করি। খুব অল্প সময়ে আমি স্কুলে কাজ করতে হয়েছে, কারণ আমি কমকাস্টে জব পেয়ে যাই, খুব ভালো একটা জব আমি ওখানে করি ডেটা অ্যানালিস্ট হিসেবে। কমকাস্ট হচ্ছে সিএনবিসি এবং এনবিসি চ্যানেলের প্যারেন্ট কোম্পানি। আচ্ছা। এবং এরপরে আমি ব্যাংক অফ আমেরিকাতে অনলাইন ফ্রড প্রিভেনশন টিমে কাজ করেছি। একটা পর্যায়ে ওদের অনলাইন ফ্রড প্রিভেনশনের জেল ট্রানজ্যাকশন সাইটের আমি লিড দিই আর কি। এটা তো পুরোপুরি এটা মিডিয়া থেকে আলাদা একটা একদমই আলাদা, হ্যাঁ একদমই একদমই আলাদা। আলাদা। সেটাই আমি বলছিলাম যে আমার স্টাডিটা, আমি আমেরিকাতে যাওয়ার পরে আমার অন্য আরেকটা ন্যাক ছিল, সেই জায়গাটায় আমি ফোকাস করে আমি এই কাজটা করি। আমি লাস্ট কাজ করেছি সিভিল সার্ভিসে ছিলাম আমি আমেরিকাতে, ডিপার্টমেন্ট অফ পার্ক অ্যান্ড রিক্রিয়েশনে, ওখানে অটোমেশন অ্যান্ড মনিটরিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। এই তো ওখান থেকে আমি পরে ঢাকায় বাংলাদেশে ব্যাক করে আর কি। যে স্ট্রাগল পিরিয়ডের কথা আমরা একদম শুরুতে শুনছিলাম, ডেফিনেটলি পিছনে ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট ছিল, এবং এত বছর যে মিডিয়াতে এত রিস্ক নিয়ে কাজ করা, এবং ইউ নেভার স্টপড অ্যাকচুয়ালি, কাজ সবসময় চালিয়ে গেছেন, এখনও চালিয়ে যাচ্ছেন। সো ডেফিনেটলি ফ্যামিলির তো একটা সাপোর্ট ছিল। ফ্যামিলির রোল কেমন ছিল? অবশ্যই অবশ্যই আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ এই জায়গায়। এটা আমি গ্রেটফুল যে সে বুঝতে পারে কাজের ধরনটা কীরকম, একটা মেন্টাল সাপোর্ট দেয়া। আর আমাদের তো টাইমিংয়েরও কোনো ঠিক নাই, ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা রাতে শো করি, তো সো ওই জায়গা থেকে অনেক সাপোর্ট আমি সব সময় পেয়েছি। বাংলাদেশের অ্যাসপেক্টে একটা মেয়ে হয়ে মিডিয়াতে কাজ করা, এস্টাবলিশড ক্যারিয়ার, এবং তার উপর আপনার মতো পলিটিক্যাল টাইমলাইন যেখানে সবসময় রিস্ক অ্যান্ড রিস্ক ফ্যাক্টর থাকেই, ইটস আ হিউজ থিং। অ্যাবসলিউটলি এবং আমার জন্য তাকেও রিস্কের মধ্যে পড়তে হয়েছে। সো এটা কখনো বলে নাই যে তুমি এটা ছেড়ে দাও। বাহ, চমৎকার। হোয়াটস ইউর গোল, মানে ইন ফিউচারে আমরা আপনার আরো কি কি ড্রিম ফুলফিলমেন্ট দেখতে পারবো? আমাদের আমি দেশে তো চাই মিডিয়ায় অনেক জার্নালিস্ট আসুক যারা অনেক সৎভাবে কাজ করবে, এবং সেখানে আমি যদি কোনো রোল প্লে করতে পারি, সেটাই আমার বড় এখন সামনের ড্রিম। যে বাংলাদেশে আমি দেখতে চাই যে অনেক শুধু হোস্ট না, জার্নালিস্ট আসবে এবং ইনস্টিটিউশন, সাকসেসফুল ইনস্টিটিউশন দাঁড় করানো, সেটার দিকে তাকিয়ে আছি, সেরকম একটা সময়ের দিকে তাকিয়ে আছি। আর এখন যারা একদম ইয়াং টক শো হোস্ট আছে আমার মতো বা আমার চার একটু বড়, তাদের জন্য যদি কোনো 3টা অ্যাডভাইস দেওয়া যায় থ্রু উইচ দে ক্যান ডু মোর বেটার? I think that you are doing good already. you. Yep. Number 1, number 2 হচ্ছে যে keep it up, আর রিসার্চটা খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে যে ভয় পাওয়া যাবে না, কে কী ভাবছে সেটা করা যাবে না, কারণ সময়ের সাথে সাথে এরকমও ঘটনা ঘটবে যে অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন অনেক ক্ষুব্ধ হয়ে, কারণ আমি আমার জীবনে দেখেছি অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন যারা আসলে ডেমোক্রেসির কথা অনেক বড় বড় বলেন, কিন্তু তাদেরকে একটা কঠিন প্রশ্ন করার জন্য তারা জীবনে আবার আমার নাম মুখে নিতে চায় নাই, বা আমাকে অপছন্দ করতে শুরু করেছেন, এরকম অনেক মানুষ আছে। সো এটা হবে, কিন্তু তারপরেও কম্প্রোমাইজ করা যাবে না। নাম্বার 3, থার্ড হচ্ছে যে অনলাইন ব্যাশিং দিয়ে আসলে কিছু জাজ করা যাবে না, কারণ এখানে অনেক কিছু আছে আর্টিফিশিয়াল। অফকোর্স, আর সবাই অনলাইনে অ্যাক্টিভ না, কারা অ্যাক্টিভ উই নো ইট। অফকোর্স। আপু, আপনার পার্সোনাল অনেকগুলো ডাইমেনশন শুনলাম আমরা, আপনার পলিটিক্যাল হোস্ট হিসেবে ক্যারিয়ার, আপনার আদার্স আরও অনেক অপিনিয়ন, এবং এর বাইরে তো সব কিছুর বাইরে হোস্ট কাজী জেসিন, তারপরে মম কাজী জেসিন, লার্নার কাজী জেসিন, সব কিছুর বাইরে আপনার তো একটা আলাদা গুণ আছে যেটা হয়তো আপনার হিডেন ট্যালেন্টকে সবসময় আমাদের সামনে প্রকাশিত করে, এবং আমরা জানি আপনার পোর্টফোলিওতে লেখা থাকে আপনি একজন কবি। সো কবি হিসেবে কবিতা তো লেখাই হয় মনে হয় কি? অফকোর্স, যেহেতু পোর্টফোলিওতে লেখা আছে, হ্যাঁ কবিতা লিখি। সম্প্রতি একটু কমে গেছে লেখা, যদিও খুব বেশি আমি কবিতা আসলে কখনোই লিখিনি, যদিও 2টো পাবলিকেশনস আছে, আরও 2টো পাবলিকেশনস হওয়ার মতো কবিতা জমে আছে, দেখি হয়তো আমি প্রস্তুত পাণ্ডুলিপি রেডি করব। হ্যাঁ, লেখালেখি করি। সো আজকে আমাদের এপিসোডটা যেহেতু একদমই পলিটিক্যাল কথা টুকটাক হয়েছে, তার বদলে আপনার থেকে একটা কবিতা দিয়ে এই শোটা আজকে শেষ হবে। আমার সহ আমার অডিয়েন্সদের একটা আর্নেস্ট রিকোয়েস্ট, যদি একটা কবিতা শোনানো যায়। ওকে, এই কবিতাটা আমি জুলাই লিখেছিলাম, 2024-এর জুলাই মাসে লিখেছিলাম কবিতাটা। হে জুলাই তুমি জেগে থাকো, কবিতাটার নাম। আর আমি রাখবো না চোখ বাংলার পথে ঘাটে, মাটিতে সবুজ ঘাসে ভেজাবো না বুক আর। উঠানে শালিক হাঁটলে তাকাবে না 2 চোখ, চড়ুইয়েরা আর কোনো দিন বাঁধবে না ঘর বাংলায়। পদ্মা নয়, মেঘনা নয়, বুক ছিঁড়ে নদী আসে নেমে, আসে লাল লোহিতের স্রোত। কোনো দিন নীলাকাশ আর ছড়াবে না এ নীল, এ ফেনা রক্তের কালে। মায়ের কোলে পড়ে আছে দেখো নিজের কোলের ছেলে। মৃত্যু সাঁটা চোখের উপর,
কোনো রূপ জাগে না বাংলার আকাশের, হুতাশনে জ্বলে ওঠে এই মাটিঘর, সকল শহর বেহিসাবি বিনাশের। বুলেট বিদ্ধ কাজল নয়ন মানুষের, শিশুদের রক্তে আটকে থাকে। জুলাই জেগেছে মহাকালের, জুলাই জেগেছে মহাকালের অনেক গভীর থেকে, পথে পথে নগরীয় মহল্লাতে। জুলাই গড়িয়ে পড়ে জুলাইয়েরই বুকে, সে যায় না আর কোথাও। গরুস্থানের ভিড়ে এইখানে জুলাই বসে থাকে ঠাঁই শহীদের পাহারায়। বাংলায় আর ঋতু নেই কোনো, কোনো শীত বা বসন্ত, নেই কোনো পলাশ মল্লিকা মাস। রক্ত ঋতুতে থেমেছে নদীমাতৃকা আমার। দেখো গুম হয়ে থাকা বেওয়ারিশ সব লাশ, জুলাই গড়িয়ে জুলাই থাকে। আমাদের এগোতে হবে না একটুও। এগুলো মানে যদি হয় তোমার জিডিপির বর্ধন, সেই জিডিপির জাদু তুমি খাও, ফেরি করো বিশ্বময়। আমাদের যেতে হবে না কোথাও, দ্রুতগামী রেলের বগিতে বসে পাঁজা কলা করে মৃত্যু, যেতে হবে না কোথাও। কারণ লাশেরা নড়ে না, কারণ আমাদের চোখে রক্ত জামা জাপটে ধরা, কারণ আমাদের কোনোই স্বপ্ন নেই হাজার কোটির, শত শত কোটির রাজপ্রাসাদের, চিরকালের বন্দোবস্তের। স্বপ্ন নেই কোনোই, হে বন্দুক বিধাতা। আমার নিশ্চয়ই যাবার নেই কোথাও, কারণ লাশেরা নড়ে না। তাই ধোঁয়াটে আকাশ থেকে বুলেট ছোড়ো, চোখে মুখে চারদিক থেকে বেসুমার বুলেট ছুটতেই থাকো। উড়ে যাক চোখ, শিশুর মগজ ট্রাক থেকে টেনে নামাও আলামিনের লাশ। শত কোটি কোটি, শত শত কোটি কোটি বুলেটের মালিক তুমি, হে মালিকান ছোড়ো বুলেট। আমার যাবার কোনো জায়গা নেই, কারণ লাশেরা নড়ে না। তাই আমি বসে আছি জুলাইয়ের বুকে, লাশ হয়ে সহস্র লাশের পাশে, তোমার সবগুলো বুলেট খেয়ে ফেলবো বলে। হে জুলাই, তুমি জেগে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, ইট ওয়াজ আ নাইস ডিসকাশন এবং আমরা অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো যে আপনার হোল জার্নি, আপনার স্ট্রাগল পিরিয়ড সব কিছু আমরা শুনলাম। অ্যান্ড উইশিং অল দ্য ভেরি বেস্ট, এবং সামনে আমরা আপনার থ্রুতে আরও ভালো টকশো দেখি এবং আপনাকে সবসময় এইভাবেই আমাদের মিডিয়াতে আরও ভালো গ্লোরিফাই করতে দেখি, এটাই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ।